স্বাগত আমাদের নিয়মিত অনুষ্ঠান বাংলাদেশ এখনে। আপনাদের সঙ্গে আছে আমি জান্নাতুল ফেরদৌসী। আজ আলোচনার জন্য স্টুডিওতে আছেন জ্যেষ্ঠ সাংবাদিক এম এ আজিজ এবং আব্দুল জলিল ভূঁইয়া। স্বাগত আপনাদের দুজনকে। মূলত দিনের প্রধান খবর আর এসব খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের এই আয়োজন। শুরুতে দেখে নিব গতকালের প্রধান খবরগুলো। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কর্মকর্তা ও সদস্যদের পারস্পরিক আস্থা শ্রদ্ধাবোধ বজায় রাখার উপর জোর দিলেন প্রধানমন্ত্রী। শনিবার বিজিবি দিবসের প্যারেড ও বিশেষ দরবারে অংশ নিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় দেশপ্রেম ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান শেখ হাসিনা। আপনাদের ভালো মন্দ সেটা অবশ্যই আমাদের দেখার দায়িত্ব আছে। কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই আপনারা কোনো দ্বিধা করবেন না, সেটা আমাদের জানাবেন, সমাধান আমরা করতে পারবো। এটাই আমরা চাই, কারণ যে হৃদয় বিদারক ঘটনা এখানে ঘটে গেছে, এই ধরনের কোনো ঘটনা কোনো সুশৃঙ্খল বাহিনীতে আর ভবিষ্যতে ঘটুক, সেটা আমরা চাই না। সুন্দরবনের শ্যালা নদীতে তেলবাহী ট্যাঙ্কার ডুবির ঘটনায় 7 সদস্যের তদন্ত কমিটি করেছে বিএনপি। 25 ডিসেম্বরের মধ্যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কাছে প্রতিবেদন জমা দেবে এই কমিটি। এর প্রধান করা হয়েছে বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে। সরকারের দুর্নীতি ও অব্যবস্থাপনায় কৃষি খাতকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান হাসিনা সরকার দেশের কৃষক সমাজকে ধ্বংসের শেষ প্রান্তে ঠেলে নিয়ে এসেছে। দেশের প্রতিটি এলাকায় কৃষকরা নানাভাবে বঞ্চিত ও নিগৃহীত হচ্ছে, অথচ তাদের পাশে অবৈধ সরকারের কেউ দাঁড়াচ্ছে না। কোথাও কোথাও অবৈধ ক্ষমতাসীনদের লালিত সন্ত্রাসীরা কৃষকের জমি জমা দখল করছে। বঙ্গবন্ধুকে নিয়ে তারেক রহমানের বক্তব্য প্রত্যাহার করা না হলে খালেদা জিয়ার সভা সমাবেশ প্রতিহত করার ঘোষণা দিয়েছে ছাত্রলীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে এক প্রতিবাদ সমাবেশে একথা জানান সংগঠন সভাপতি বদিউজ্জামান সোহাগ। সাম্প্রতিক বছরগুলোতে দেশে গণতন্ত্র ও সুশাসন পরিস্থিতির অবনতি হয়েছে বলে উঠে এসেছে ব্র্যাক ইউনিভার্সিটির এক গবেষণায়। প্রতিবেদনে বলা হয়েছে, দেশের প্রধান দুটি রাজনৈতিক দলের নীতি আধুনিক ও সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় বড় বাধা। গণতন্ত্র এবং সুশাসন এবং ট্রানজিশনের জন্য একটা কনক্রিট আলাপ আলোচনা অবিলম্বে শুরু করা উচিত। এটা সরকার পক্ষ থেকে আসতে হবে অবশ্যই। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মোজেনা বলেছেন, যুক্তরাষ্ট্র বিশেষ কোনো রাজনৈতিক দলকে ক্ষমতায় আনার চেষ্টা করে না। বাংলাদেশে কোন দল ক্ষমতায় আসবে এবং দেশ শাসন করবে তা দেশের জনগণই নির্ধারণ করবে। বাংলাদেশে শিক্ষার সর্বোচ্চ সুযোগ সুবিধা রয়েছে। এখানকার শিক্ষার্থীরা বিশ্বের সেরা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ে কৃতিত্বের স্বাক্ষর রাখছে। এটা সম্ভব হচ্ছে শুধুমাত্র সরকারের আন্তরিকতার জন্য। সরকার শিক্ষা খাতে সর্বোচ্চ সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। এবার পাকিস্তানের রাজনীতিবিদদের সন্তান হত্যার হুমকি দিয়েছে তেহরিক-ই তালেবান। সংগঠনটি এক চিঠিতে জানিয়েছে, জঙ্গিদের ফাঁসি কার্যকরের সিদ্ধান্তে অটল থাকলে প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ সহ শীর্ষ রাজনীতিবিদ ও সামরিক কর্মকর্তাদের সন্তানদের হত্যা করা হবে। এদিকে দেশটির বেশ কটি স্থানে জঙ্গি বিরোধী সেনা অভিযানে মারা গেছে 31 জন। বিশ্বকাপ ক্রিকেটের জন্য কন্ডিশন অনুযায়ী ব্যালেন্সড দল খুঁজছেন নির্বাচকেরা। আর জানুয়ারির প্রথম সপ্তাহেই 15 সদস্যের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ। কায়কোবাদ আকবর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শুনছিলাম আমাদের শিরোনামগুলি। এসব শিরোনামে বিস্তারিত বিশ্লেষণ নিয়ে চলে যাচ্ছে অতিথিদের কাছে। প্রথমেই আপনার কাছে আসি। আমরা দেখছিলাম যে শিরোনামগুলিতে আমাদের বিজিবির শুরুতেই ছিল যে প্রধানমন্ত্রী আজ অনেক 5 বছর পরে গেছেন বিজিবি দিবসে দরবার হলে, এবং পত্রিকাগুলিতে যে এসেছে ব্র্যাক বিশ্ববিদ্যালয় একটি গবেষণা প্রতিবেদনে বলা হচ্ছে যে ডক্টর কামালের উদ্ধৃতিতে বলেছে দেশে অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ হচ্ছে না। শিরোনাম করেছে আমাদের হাতে যে কটি পত্রিকা এসেছে বেশিরভাগই আমরা দেখছি যে বিজিবি শক্তিশালী করাবে প্রধানমন্ত্রীর আশ্বাস, অর্থনীতিতে উন্নয়নের রাজনীতি পিছিয়ে গেছে, একই অবস্থা অস্বাভাবিক অবস্থায় দেশ, সংলাপ জরুরি। সবগুলি পত্রিকাতে আসলে একই অবস্থা। শুধু আমরা দেখছি দ্য ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা একটু আলাদা খবর করেছে, কিন্ডারগার্টেন্স এডুকেশন স্টুডেন্টস সাফার ফর ল্যাক অফ রেগুলেশনস, রেগুলার যেটা বলা হচ্ছিল কিন্ডারগার্টেন এডুকেশন নিয়ে, এই একটি খবর শিরোনাম আলাদা। এছাড়া বেশিরভাগ পত্রিকাতে কিন্তু আমরা দেখছি বিজিবির প্রধানমন্ত্রীর যে আজকে বিজিবিতে যে তার যাওয়া 5 বছর পর সেটি, এবং মূলত ব্র্যাক বিশ্ববিদ্যালয় গবেষণা প্রতিবেদন যে বিষয়টি বলেছে যে রাজনৈতিক আমাদের যে প্রধান দুটি দল তার নীতিতে গণতন্ত্র এবং আধুনিক এবং সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হচ্ছে না।
এই বিষয়টি তারা প্রতিবেদন তুলে এনেছে। আমি প্রথমেই আপনার কাছে যাই, আব্দুল জলিল ভূঁইয়া ভাই, আপনি যদি বলেন যে এই যে প্রতিবেদনটি, এই বিষয়টি আপনি দেখেছেন নিশ্চয় তাদের বিস্তারিত প্রতিবেদন, আপনি কি বলবেন? এখানে যে ব্র্যাক ইউনিভার্সিটিতে যে স্টাডিটা আপনার করেছে, গবেষণাটা, এই গবেষণাটা মূলত দেশের রাজনীতির উপরে, দেশের রাজনীতি এবং উন্নয়নমূলক যে কাজ আছে দুটার মধ্যে যে রাজনীতি বিষয়েই আলোচনা করা হয়েছে। যে আজকে বিশেষ করে আমাদের দুইটা দল, আওয়ামী লীগ এবং বিএনপি, এরা তাদের মধ্যে যে গণতান্ত্রিক চর্চার যে অভাব আছে সে কথাগুলো বলা হয়েছে। পাশাপাশি ওই জায়গাটিতে বক্তব্য রাখতে যে আমাদের সংবিধান বিশেষজ্ঞ ডক্টর কামাল হোসেন সাহেব যে কথাটি বলেছেন সেটি খুব গুরুত্বপূর্ণ আমি মনে করি। যে তিনি বলেছেন দেশ একটি অস্বাভাবিক পরিস্থিতির উপর দিয়ে এগিয়ে যাচ্ছে। উনি কিভাবে বলেছেন আমি জানি না, যে অস্বাভাবিক কেন বলেছেন, দেশে কি অবস্থা এখন ঘটছে যে তাকে অস্বাভাবিক বলা যাবে। তিনি নিজে একজন রাজনীতিবিদ, তিনি আমাদের দেশের সংবিধান প্রণয়ন করেছেন। আমি মনে করি তিনি গণতন্ত্রের চর্চাও করেন। তো এই ক্ষেত্রে পরিস্থিতিটা অস্বাভাবিক কেন? অস্বাভাবিক হতে পারে একটা কারণে, যেমন পাকিস্তানে আজকে যে অবস্থাটি চলছে সে অবস্থায় আমরা একটা স্বাধীন দেশে বলতে পারি যে একটা অস্বাভাবিক অবস্থা সেখানে বিরাজ করছে। সেখানে দেখেন একটা স্কুলে, আর্মিরান একটা স্কুলে তালেবানরা অ্যাটাক করেছে। আমি এই সিচুয়েশনে ব্যাখ্যা দিয়েছেন যে কেন তিনি বলেছেন যে দেশ স্বাভাবিক অবস্থায় নেই। বলেছেন যে স্বাভাবিক অবস্থায় ফিরতে একটু উপায় খুঁজে বের করতে হবে, শুধু নির্বাচন হলেই না। তিনি 2008 সালের থেকে উদাহরণ টেনে বলেছেন যে দেশ কেন এইগুলো তো আসলে রেটরিক। এই কথাগুলো আপনার নির্বাচন, এটা এই কথাগুলো তো একদিনের কথা না। যে নির্বাচন হলে পরেই গণতন্ত্র হবে এমন কোনো কথা নেই। শাসক কি করছেন সেটার উপরে এবং বিরোধী দল কি ভূমিকা পালন করছেন সেটার উপরেও আপনার একটি দেশের গণতান্ত্রিক অবস্থাটা কি, দেশটা কিভাবে চলছে সেটা বলা যায়। এটা আমাদের এটা পুরনো কথা, এটা কোনো নতুন কোনো কথা না। এইখানে তিনি নতুন কিছু বলেন নাই, তিনি ব্যাখ্যা করেন নাই কেন অস্বাভাবিক পরিস্থিতির মধ্য দিয়ে দেশ চলছে। তিনি যে কথাটি বলেছেন ব্যাখ্যা করলে ভালো হতো। তিনি আমাদের দেশের একজন সিনিয়র রাজনীতিবিদ, তিনি সংবিধান প্রণেতা, তিনি একসময় আওয়ামী লীগ করতেন, এখন তিনি নিজের একটি দল আছে, তিনি কিভাবে অস্বাভাবিক পরিস্থিতির কথা বলেছেন এটা আমি অ্যাটলিস্ট বুঝি না। তো এই অস্বাভাবিক পরিস্থিতিটা ব্যাখ্যা করলে আমার মনে হয় যে ভালো হতো। আজকে আপনার কাছে যাই, আজিজ ভাই, যে আজকের যে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রতিবেদন সেটি নিয়ে আপনি কি বলবেন? বলা হচ্ছে প্রধান দুটি রাজনৈতিক দলকে মূলত বলা হয়েছে যে তাদের অর্থনৈতিক যে আমাদের উন্নয়ন হচ্ছে সেখানে আসলে এই ধারাটি সঙ্গতিপূর্ণ না, রাজনৈতিক যে ধারাটি আমাদের। আসলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যে আপনার যে রিসার্চ প্রোডাক্টটা আপনার বের করছে আজকে, আমার কাছে মনে হয়েছে এটা একটা কম্প্রিহেন্সিভ রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক ফিল্ডের একটা কম্প্রিহেন্সিভ আইডিয়া কিন্তু আমরা পেয়েছি। যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর চরিত্র, চেহারা এবং আদর্শ, এই তিনটে জিনিস কিন্তু আসলে তুলে ধরছে এবং তারা এই রিপোর্টে কোনো পক্ষপাত করে নাই এবং আমি এই রিপোর্টের সাথে পুরোপুরি আমি একমত। কারণ কোনো রাজনীতিতে আপনি বড় দল বলেন আর ছোট দল, যেহেতু আমাদের দেশে প্রধান দুটি দল আওয়ামী লীগ এবং বিএনপি, তাদের রিপোর্টে প্রধানত এই দুটি দলের সম্পর্কেই বলেছে। কারণ এই দেশের বেশিরভাগ সময় এই দুটি দলই শাসন করেছে। এই দুটি দল যদি আপনি ধরেন, আসলে দুটো দলের মধ্যে কিন্তু ডেমোক্রেসি। এখানে বলা হয়েছে দলের ভিতরে গণতন্ত্র অনুপস্থিতি, প্রশাসনের দলীয়করণ বাধা হয়ে দাঁড়িয়েছে আধুনিক ও সাংবিধানিক। রাইট। তো আপনার দুটো দল, আপনার এই দুই দলের নেতৃত্বে আবার দেশের অপর দল তারাও সংগঠিত হয়েছে এবং যত ছোট বড় যতগুলো রাজনৈতিক দল আছে, যেখানে অত্যন্ত 2, 4, 5, 10 জনও কর্মী আছে, সেখানেও আপনি দেখেন ওই পার্টির যে নেতা তিনি একক ক্ষমতার অধিকারী। তো সুতরাং এই দেশ আজকে এই দুই বড় দলের সাথে গিয়ে বিভক্ত হয়ে গেছে। এই বিভক্ত হওয়ার ফলে আপনি ধরেন ব্যুরোক্রেসিতে বলেন, সিভিল সোসাইটিতে বলেন, আপনার বিচার বিভাগে বলেন, সংসদে বলেন, সব জায়গায় আপনার দেখেন তাদের নিজস্ব প্রত্যেকটা জায়গায় তাদের অবস্থাকে ধরে রাখার জন্য, সংগত রাখার জন্য কোনো না কোনো দিকে কিন্তু মানুষ আপনার
একদিকে সাইড নিচ্ছে, এবং যার ফলে দেশ আজকে দুই ভাগে বিভক্ত। এটা ডেমোক্রেটিক সোসাইটির জন্য এটা কিন্তু ভয়াবহ। যেমন ডক্টর মাহাতির মোহাম্মদ বিটিভিতে একটা সাক্ষাৎকারে বলেছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি এই দেশকে কিভাবে এত দ্রুত উন্নত করলেন। তিনি বলেছিলেন একটা সোসাইটিতে কম বেশি 10% খারাপ লোক থাকে, কম বেশি 10% ভালো লোক থাকে, আর 80% লোক হলো পেন্ডুলামের মতো। খারাপ লোক সংগঠিত হলে 80% লোকের অধিকাংশ লোক খারাপ লোকের দিকে যায়, ভালো লোক সংগঠিত হলে 80%-এর অধিকাংশ লোক ভালো লোকের দিকে যায়। আমাদের সমাজে দুর্ভাগ্য, আমার ধারণা প্রত্যেকটা সেক্টরে আপনি লক্ষ্য করেন যে খারাপ লোকরা সংগঠিত, সে বিএনপিতেই থাকুক, আওয়ামী লীগেই থাকুক, আর অন্য যে দলেই থাকুক, দেখেন তাদের শ্রেণী, তাদের ব্যবসায়িক ইন্টারেস্ট বলেন, রাজনৈতিক, তারা কিন্তু ঐক্যবদ্ধ। এই প্রত্যেকটা সেক্টরে কিন্তু এইভাবে আপনার খারাপ লোকগুলো কিন্তু অধিকাংশই সংগঠিত, ভালো লোকগুলো সংগঠিত না। তাই আজকে এই সমাজে দেখেন রাজনীতিতে আমরা আসলেই পিছিয়ে। অমর্ত্য সেন ইন্ডিয়ান বলেছে যে সামাজিক সূচকে বাংলাদেশ এগিয়ে, কিন্তু রাজনীতিতে পিছিয়ে। আমরা আসলে আলোচনা আসলে এই জায়গাটাতে যে স্টাডিতে একটি আমরা আপনার কথা শুনবো, একটু আমাদের বিরতিতে যেতে হবে। তবে একটা বিষয়ে যায় যে এখানে কিন্তু বিশিষ্ট জনেরা ছিলেন। ডক্টর ইমতিয়াজ একটি কথা বলেছেন যে সুশাসন থাকলে আসলে লাভ হবে না বলেই শাসকেরা সুশাসন থেকে দূরে থাকেন। আমরা শুনবো আপনাদের কাছে একটি বিরতির পরে। দর্শক, মাত্র 40 সেকেন্ড একটা বিরতিতে যাচ্ছে, আশা করছি আমাদের সঙ্গে থাকবেন। দেখছেন বাংলাদেশ এখন, চলে যাচ্ছে আলোচনায়। আপনি বলছিলেন যে এই গবেষণায় সম্ভবত নতুন কিছু দেখতে পাচ্ছেন না। না, এটা আমি যেটা বলছিলাম আর কি, যে আপনার এই গবেষণার মধ্যে আমার কাছে নতুন কিছু আমি দেখি না। এর কতগুলি নীতি কথা বলা হয়েছে, এখানে দলীয়করণ করা হয়েছে, প্রশাসনে দলীয়করণ, বিভিন্ন রকম কিছু পয়েন্ট তুলে ধরে 2013 সালে রাজনৈতিক সহিংসতা বেড়েছে 4 গুণ, এরকম কিছু স্পেসিফিক পয়েন্ট তুলে ধরেছেন। সেটা তো ফ্যাক্টটা। এটা কিন্তু কম বেশি সকলেই জিনিসটা জানে যে এই ঘটনাগুলো ঘটছে, এইরকম এটার অবস্থাটা কি, এটা সবাই জানে। আমরা গবেষকদের কাছে বা রিসার্চগুলো যে হবে সেখানে সমাধানটা কি, রাজনীতিবিদরা কিভাবে চলতে পারে, একটা গাইডলাইন থাকা উচিত যে এইভাবে চললে পরে আমাদের দুর্নীতি কমতে পারে, আমাদের দলীয়করণ কমতে পারে, কি ধরনের শাসন থাকলে পরে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে, গণতন্ত্রকে কিভাবে সহযোগিতা করা যায়। আজকে রাজনীতিবিদদের যে অ্যাটিটিউড, এই অ্যাটিটিউডটা কিভাবে চেঞ্জ করা যায়। তারপরে আপনার এই যে রাজনীতির মধ্যে দুর্নীতি, প্রশাসনে দুর্নীতি, আমাদের দেশে প্রধান বাধা হচ্ছে, উন্নয়নের প্রধান বাধা হচ্ছে দুর্নীতি। এটা প্রত্যেকটা সেক্টরের মধ্যে দুর্নীতিটা রন্ধ্রে রন্ধ্রে ঢুকে গেছে। এই জায়গাটা থেকে আমাদের বেরিয়ে আসার উপায়টা কি, এই জিনিসটা থাকতে হবে এই জায়গাতে। এই জিনিসটা না থাকলে শুধুমাত্র রেটরিক, আমরা বলছি যে সদা সত্য কথা বলিলে এই হবে, সৎ পথে চলিলে এই হবে, আমরা তো এগুলো জানি, কিন্তু কি হবে এই জিনিসগুলো, কিন্তু কিভাবে হবে এই জিনিসগুলো আমাদের গবেষকদের মধ্যে, যারা রিসার্চ করেন, যারা আজ আলোচনা করছেন,